আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আলোচনা করব ভূমিকাবিহীন, কারণ অনেক বিরাট আলোচনা, বড় আলোচনা। এজন্য তো আজকে যেটা থেকে আলোচনা করব পূর্ব ঘোষিত নয়, এরপরে হঠাৎ ঘুম আসতেছিল না, এই জন্য চিন্তা করলাম যখন ঘুম আসে না তখন রসুলের এই হাদিসের উপরে কিছু আলোচনা করি, হাদিস অনুযায়ী কিছু দাওয়াত দেওয়ার চেষ্টা করি। এখানে আমাদের মূল বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালন করা ফরজ। প্রত্যেক মুসলমানের উপর তার আদেশ পালন করা ফরজ, তার সুন্নাত তাকে অনুসরণ করা ফরজ নয়, কিন্তু তার আদেশ পালন করা ফরজ। যেরকম দাড়ি রেখার ব্যাপারে তিনি আদেশ করেছেন, এজন্য দাড়ি রেখা ফরজ, তিনি নিজেও রেখেছেন। আর সুন্নত হলো ওইটা যেটা নিজে করেছেন বা অন্য কেউ করেছেন, সেটা নিষেধ করেন নাই, বা কেউ বলেছেন বা তিনি বলেছেন, এগুলোকে সুন্নাত বলে। কিন্তু তিনি আদেশ করেছেন দাড়ি রাখার ব্যাপারে, তোমরা দাড়িকে লম্বা করো, তো এই ক্ষেত্রে তার আদেশ পালন করা ফরজ। এই ফরজ আদেশের উপরে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ, যেন এই ফরজটা আমাদের থেকে দূরে সরে না যায়। এখন দেখেন, আমরা যে বিষয় নিয়ে, যে বইটি নিয়ে কথা বলব, বইটির নাম কিতাবুল ফিতান বা ফিতনার কিতাব। বইটি লিখেছেন মাওলানা মানজুর নোমানী রহমাতুল্লাহ আলাই, মাওলানা আবদুল্লাহ আসেম ওমর দামাত বরকাতুহুম, ডক্টর আব্দুর রহমান আরেফি দামাত বরকাতুহুমুল আলিয়া। আর এই বইটি সর্বশেষ দ্বিতীয় প্রকাশ করা হয়েছে ডিসেম্বর 2017 ইংরেজি, আর প্রথম প্রকাশ করা হয়েছে জানুয়ারি 2014 ইংরেজি। আর এই বইটি প্রকাশনা করেছেন মক্কা প্রকাশন, ইসলামী টাওয়ার, 11 বাংলা বাজার, ঢাকা 1100। আর বিস্তারিত না করে আমরা সরাসরি কথা বলবো ইনশাআল্লাহ। আমরা আজকে কথা বলবো এই বইটির একটি বিষয় থেকে, যে বিষয়টি হলো বারমুডা ট্রায়াঙ্গেল। এই বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে আমরা অনেকে ইহুদিবাদী, খ্রিস্টানবাদী অনেক ধারণা পেশ করি, কিন্তু এখানে ইসলাম অনুযায়ী আবদুল্লাহ আসেম, আল্লামা মানজুর নোমানী রহমতুল্লাহ আলাই, এদের মতো বিজ্ঞ আলেমের কোরআন হাদিস অনুযায়ী এই বারমুডা ট্রায়াঙ্গেলের আসল ঘটনা তুলে ধরবো ইনশাআল্লাহ, এবং সেটা সরাসরি বই থেকে। এখানে ব্যাখ্যা করার কিছু নাই, তারা নিজেরাই খুব ব্যাখ্যা করে লিখেছেন। আর দ্বিতীয় বিষয় হলো এই বইটা এমনভাবে লেখা হয়েছে, আমি যখন প্রথম পৃষ্ঠাটি পড়া শুরু করি তখন আমি মনে করেছিলাম যে এটি মনে হয় গুরুত্বপূর্ণ। এরপরে যখন এই প্রথম পৃষ্ঠার শেষের দিকে যাই তখন আমার মনে হয় যেন এটি সর্বশেষ নয়, এর পরবর্তী পৃষ্ঠা আরও গুরুত্বপূর্ণ। এবং এই বইটিতে 544টি পৃষ্ঠা আছে। তো এর প্রত্যেকটি পৃষ্ঠা যখন আমি 544 নম্বর পৃষ্ঠা পড়ি তখন আমার মনে হয় যেন এর পরের পৃষ্ঠা আরও গুরুত্বপূর্ণ, মানে এর পরের ছাপা আরও গুরুত্বপূর্ণ, কিন্তু না, এরপরে আর দুঃখজনকভাবে আর কোনো পৃষ্ঠা ছিল না। তো আজকে আমরা আলোচনা করব বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে। তো এটা কি, এই বারমুডা ট্রায়াঙ্গেলটা কি, এ ব্যাপারে আমরা আলোচনা করব। আমি সরাসরি বাংলা পাঠ করে যাব, মানে বাংলা পড়ে যাব ইনশাআল্লাহ। দেখেন, প্রথম অধ্যায় বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে তিনি কয়েকটা অধ্যায় পেশ করছেন, এর মধ্যে প্রথম অধ্যায় আজকে এই শয়তানি সমুদ্র বা বারমুডা ট্রায়াঙ্গেল এবং ফ্লাইং সসার্স, এই তিনটি বিষয় আবদুল্লাহ আসেম, আল্লামা মানজুর নোমানী, ডক্টর আরেফি আব্দুর রহমান আরেফি রহমতুল্লাহ দামাত বরকাতুহুম, তারা এই বইটি প্রকাশ করেছেন। তো এখন দেখেন, সরাসরি আমরা আলোচনায় চলে যাচ্ছি ইনশাআল্লাহ। শয়তানি সমুদ্র, বারমুডা ট্রায়াঙ্গেল এবং ফ্লাইং সসার্স এমন রহস্যময় বিষয় যা আপনি বিভিন্নভাবে শুনে এবং পড়ে আসছেন। যেটা আমি আগেই বলেছি, ইহুদিবাদী এবং খ্রিস্টানবাদীরা এই বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে মুসলমানদেরকে অজ্ঞ রাখার জন্য অনেক
গবেষণার প্রতিফলন করেছেন। রহস্যময় ঘটনাবলী আর অবিশ্বাস্য সত্য এবং বাস্তব কাহিনী সম্বলিত ঐতিহাসিক সাক্ষীসমূহ এমনভাবে গড়বড় করে দেয়া হয়েছে যেসব পাঠান্তে পাঠক কোনো সঠিক ফলাফল পৌঁছাতে সক্ষম হচ্ছে না। মানে এর তথ্য সম্পর্কে এমনভাবে মানুষদেরকে গুলিয়ে ফেলা হচ্ছে এবং এর তথ্য গোপন করা হচ্ছে যেটা মানুষ সঠিকভাবে এর কোনো ফলাফল বের করতে পারতেছে না। বরং তার ক্ষুদ্র জ্ঞানে এটি এমন এক অনুভব বহির্ভূত আকৃতি ধারণ করে যাতে থাকে কিছু তদন্ত, কিছু ভয়, জনমন আকৃষ্ট করার মতো কিছু নতুন তথ্য আর বানোয়াট কাহিনী। কিন্তু বাস্তবে তা আসলেই কি? এবং একজন মুসলমান হিসেবে এই বিষয়গুলোকে কোন দৃষ্টিকোণে থেকে দেখা উচিত? বলেছিলাম মুসলমানদেরকে এই বিষয় থেকে অজ্ঞ করা হয়েছে। তো এখানে তারাও স্পষ্ট ভাষায় লিখেছেন যে মুসলমান হিসেবে এই বিষয়গুলোকে কোন দৃষ্টিকোণ থেকে দেখা উচিত। এখন আমরা দেখি তিনি কি বলেন। দুনিয়ার সামনে এ মুহূর্তে যা কিছু এ সম্পর্কে বলা হচ্ছে এর সবই কি বানোয়াট নাকি বাস্তব? যদি বাস্তবে হয়ে থাকে তাহলে সমুদ্রের ওই পানির ভিতরে এমন কি আছে যা আজ পর্যন্ত হাজারো মানুষকে গিলে ফেলেছে? অজস্র সামুদ্রিক জাহাজ তাতে গায়েব হয়ে গেছে, কারো কাছে এর কোনো জ্ঞান নেই। তাহলে কি ইবলিসের সাথে এই এলাকার কোনো সম্পর্ক আছে, নাকি কানাদাজ্জাল ওই এলাকায় বিদ্যমান রয়েছে? বড় বড় বিশাল আকৃতির সামুদ্রিক জাহাজসমূহ নীরব নিস্তব্ধ সমুদ্র এলাকার কোনো প্রকার ক্ষতি বা দুর্ঘটনা ছাড়াই আকস্মিকভাবে অদৃশ্য হয়ে যাওয়া, কখনো যাত্রীদের বেঁচে যাওয়া এবং শুধু জাহাজ গায়েব করে দেয়া, আর কখনো জাহাজ নিরাপদে বেঁচে যাওয়া এবং যাত্রীদের হারিয়ে যাওয়া, এগুলো এমন সব ঘটনা যার ব্যাখ্যা বিশ্লেষণ আজ পর্যন্ত মনকে তুষ্ট করতে পারেনি। এখানে দেখেন, আমি প্রথমেই বলেছি এখানে মূল বিষয় হচ্ছে এই বারমুডা ট্রায়াঙ্গেলের ভিতরে অনেক অনেক সময় এমন জাহাজ গায়েব হয়েছে যে জাহাজের সমস্ত কিছু অক্ষত থাকা অবস্থায়ও জাহাজ ফিরে এসেছে, কিন্তু জাহাজের ভিতরের মানুষগুলো ফিরে আসে নাই। আবার এমন হয়েছে জাহাজের ভিতরের মানুষগুলো অচেতন অবস্থায় সমুদ্রের তীরে ফিরে এসেছে, কিন্তু জাহাজ ফিরে আসে নাই। এ কথাই লেখক এখানে প্রমাণ বলেছেন। বড় বড় বিশাল আকৃতির সামুদ্রিক জাহাজসমূহ নীরব নিস্তব্ধ সমুদ্র এলাকার কোনো প্রকার ক্ষতি বা দুর্ঘটনা ছাড়াই আকস্মাৎ বা অদৃশ্য হয়ে যায়। এখানে যাত্রীদের বেঁচে যাওয়া এবং শুধু জাহাজ গায়েব করে দেয়া, আর কখনো জাহাজ নিরাপদ বেঁচে যাওয়া এবং যাত্রীদের হারিয়ে যাওয়া, এগুলো এমন সব ঘটনা যার ব্যাখ্যা বিশ্লেষণ আজ পর্যন্ত মনকে তুষ্ট করতে পারেনি। এদের গায়েব হওয়া এতটা দ্রুত প্রকৃতির হয়, বিমানের পাইলট বা জাহাজের ক্যাপ্টেনের জরুরি সংবাদ বা সংকেত প্রেরণাও সুযোগ হয় না। এর চেয়ে আরও আশ্চর্যের বিষয় হচ্ছে গায়েব হয়ে যাওয়া বিমান, জাহাজ বা যাত্রীদের পরবর্তীতে কোনো অস্তিত্ব বা খোঁজ পাওয়া যায় না। যদিও কতিপয় গবেষকদের পক্ষ থেকে এর উত্তর এভাবে দেওয়ার চেষ্টা করা হয়েছে, ওখানকার সমুদ্রের গভীরে এমন সব তুফান আর মারাত্মক বাতাসের সৃষ্টি হয়, ফলে জাহাজগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এবং পানির বিশৃঙ্খলাকৃত ঢেউ এগুলো বহু দূর পর্যন্ত পৌঁছে দেয়। কিন্তু এ ব্যাখ্যা মানুষের জ্ঞান এজন্য মেনে নিতে অস্বীকার করে। অত্যাধুনিক প্রযুক্তি এবং যুগে যেখানে বিজ্ঞানীরা সমুদ্রের সুগভীরের এলাকায় পৌঁছে মৎস্য এবং পানির অন্যান্য প্রাণীদের উপর গবেষণা করার জন্য তাদের দেহের সাথে আধুনিক ক্যামেরা ফিট করে তাদের সার্বিক মতিগতির উপর সর্বদা দৃষ্টি রাখে, তারা কি আজও বারমুডা ট্রায়াঙ্গেল গায়েব হয়ে যাওয়া বড় বড় জাহাজগুলোর কোনো হদিস বের করতে পারেনি? এটাও স্মরণ রাখার বিষয়। অত্যবধি এখানে অদৃশ্য হওয়া সকল বিমান, সামুদ্রিক জাহাজ আর পাইলট, ক্যাপ্টেন, যাত্রীরা ছিল
যুগের অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন সুদক্ষ সব মানুষ। এখানে একটি বিষয় খেয়াল করেন, এখানে যাদেরকে গায়েব করা হয়েছে, যে জাহাজ গায়েব করা হয়েছে, এমনকি যে মানুষগুলোকে গায়েব করা হয়েছে, যে প্লেন গায়েব করা হয়েছে, যে পাইলটকে গায়েব করা হয়েছে, তারা সকলে আধুনিক যুগের অত্যাধুনিক ট্রেনিং প্রাপ্ত ছিল। আর এ বিষয়ে কোনো মতামত নাই। পাশাপাশি অদৃশ্য হওয়ার সময় ওখানকার আবহাওয়া ছিল খুবই স্বাভাবিক, সুতরাং এখানে ঋতু খারাপ হওয়ার কোনো ব্যাখ্যা করা ঠিক নয়। এসব বিমান আর জাহাজগুলোর সাথে হেডকোয়ার্টারের যোগাযোগ হঠাৎ এমনভাবে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, মনে হচ্ছিল যে কোনো রেডিও সিগন্যাল জ্যাম করে দিয়েছে। অধিকাংশ গবেষকই এ ব্যাপারে একমত। শয়তানি সমুদ্র বা বারমুডা ট্রায়াঙ্গেলে এমন সব রহস্যময় ভয়ানক বস্তু রয়েছে যা আমাদের স্বাভাবিক বিষয়াবলী থেকে সম্পূর্ণ ভিন্ন। অস্বাভাবিক প্রকৃতির বারমুডা ট্রায়াঙ্গেল এবং শয়তানি সমুদ্রের আশেপাশের মানুষের জন্য এমন ভীতিকর এলাকা হিসেবে পরিচিত, যা দুটি এলাকা সম্পর্কে সমুদ্রের আগ্রহ আরও বাড়িয়ে দেয়। কতিপয় মুসলিম গবেষকের ধারণা, শয়তানি সমুদ্র আর বারমুডা ট্রায়াঙ্গেলের ভিতরে দাজ্জাল গোপন আস্তানা গেড়ে বসেছে, যেখান থেকে সে দুনিয়ার সার্বিক পরিস্থিতি কন্ট্রোল করেছে। এ ব্যাপারে যদি আমরা সামনে আরও আলোচনা করি তাহলে বুঝতে পারবেন কিভাবে এটি হচ্ছে। এ ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। বারমুডা ট্রায়াঙ্গেলের ব্যাপারে জানার পূর্বে শয়তানি সমুদ্র সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। এখানে দেখেন, তিনি বলছেন ড্রাগন ট্রায়াঙ্গেল বা শয়তানি সমুদ্র। দ্বিতীয় অধ্যায়। ট্রায়াঙ্গেল মানে হচ্ছে ত্রিভুজ সীমানা। বারমুডা ট্রায়াঙ্গেলের ব্যাপারে তো সারা বিশ্বে জুড়েই নানা রকম তথ্য লেখা হচ্ছে এবং সব মানুষের কাছেই এ ব্যাপারে সাধারণ জ্ঞান বিদ্যমান। কিন্তু বারমুডা ট্রায়াঙ্গেলের মতো রহস্যময় ও ভয়ানক সব ঘটনাবলীর কেন্দ্রস্থল জাপানের ড্রাগন ট্রায়াঙ্গেল তথা শয়তানি সমুদ্রের ব্যাপারে অবগত ব্যক্তিদের সংখ্যা খুবই কম। জাপানে জনসাধারণের এ ব্যাপারে খুব ভালো করেই জানা আছে এবং ওখানকার লোকদের উপর এর থেকে দূর অবস্থান করার সরাসরি আদেশ এখন পর্যন্ত জারি রয়েছে, কিন্তু বহির্বিশ্বের লোকেরা এ ব্যাপারে কিছু জানে না। অথচ বারমুডা ট্রায়াঙ্গেলের মতো ওখানেও সামুদ্রিক জাহাজ, সাবমেরিন এবং উড়ন্ত জাহাজ গায়েব হওয়ার ঘটনা অজস্র সংখ্যায় ঘটে আসছে। বরং গবেষকদের ধারণা, ওখানে সামুদ্রিক জাহাজ, সাবমেরিন প্রভৃতি গায়েব হওয়ার ঘটনা বারমুডা থেকে বেশি। ওখানেও যুগের অত্যাধুনিক আর সর্বাধিক দক্ষ ব্যক্তি এবং পরিপক্ক পাইলটদের গায়েব করা হচ্ছে। সবচেয়ে ভয়ানক ব্যাপার হচ্ছে, এখানে গায়েব হওয়া সামুদ্রিক জাহাজগুলোর তালিকায় এমন সব জাহাজও রয়েছে যেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ধ্বংসাত্মক রাসায়নিক পদার্থ ছিল। দেখেন, এমন কিছু জাহাজ গায়েব করা হয়েছে যেগুলোর ব্যাপারে পরিপূর্ণ ধ্বংসাত্মক রাসায়নিক বহন করা জাহাজগুলোকে তারা গায়েব করেছে। এখন দেখেন, শয়তানি সমুদ্র বা ড্রাগন ট্রায়াঙ্গেল এর অবস্থান কোথায়? এই এলাকা প্যাসিফিক ওপেন বা প্রশান্ত মহাসাগরের এরিয়ার জাপান এবং ফিলিপাইন সীমান্তে অবস্থিত। এই ট্রায়াঙ্গেলে জাপানের উপকূলীয় শহর ইয়োকোহামা থেকে ফিলিপাইনের গুয়াম দ্বীপ পর্যন্ত এবং গুয়াম থেকে আবার জাপানের মারিয়ানা দ্বীপ পর্যন্ত এবং মারিয়ানা থেকে ইয়োকোহামা পর্যন্ত বিস্তৃত সামুদ্রিক এলাকা। যেহেতু ট্রায়াঙ্গেল তার মানে এটা ত্রিভুজ আকৃতির। তো এখান থেকে যদি শুরু হয় তার মানে এখানে শেষ, আর এখান থেকে শুরু হলে এখানে শেষ, আর এখান থেকে শুরু হলে এখানে শেষ। তার মানে প্রত্যেকটা এলাকা দুইবার জড়িত এই বারমুডা এই ট্রায়াঙ্গেলে। দ্বীপ পর্যন্ত এবং মারিয়ানা থেকে ইয়োকোহামা পর্যন্ত বিস্তৃত সামুদ্রিক এলাকা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা মারিয়ানা দ্বীপ করতলগত করে নিয়েছিল। জাপানিরা এই এলাকাতে তাদের ভাষায় মানা উমি বলে,
যার অর্থ শয়তানের সমুদ্র। বারমুডা এবং শয়তানি সমুদ্রের ব্যাপারে গবেষণাকারীদের মধ্যে চার্লস বিল্টার্স হচ্ছেন অন্যতম। এই বারমুডা এবং শয়তানি সমুদ্রের গবেষণাকারীদের মধ্যে অন্যতম হচ্ছে চার্লস বিল্ডার্স হচ্ছেন অন্যতম। তিনি দি ড্রাগন ট্রায়াঙ্গেলের নামক গ্রন্থে লিখেছেন 1952 সাল থেকে 1954 সাল পর্যন্ত ওই এলাকায় জাপান সরকারের বড় বড় 5টি সৈন্যবাহিনী জাহাজ গায়েব হয়েছে। সেনাবাহিনী গুম হয়েছে 700-রও বেশি। এ ঘটনার রহস্য যাচাই করার জন্য জাপান সরকার একটি অত্যাধুনিক জাহাজে করে 100-রও বেশি গবেষকের একটি তদন্ত টিম প্রেরণ করেন, কিন্তু শয়তানি সমুদ্রের রহস্য উন্মোচন করতে গিয়ে তারাই রহস্যে ঢাকা পড়ে গিয়েছে। এরপর থেকে জাপান সরকার ওই এলাকাকে ভয়ানক এলাকা হিসেবে চিহ্নিত করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সামুদ্রিক যুদ্ধে জাপানকে ওখানে তার 5টি জঙ্গি বিমান গায়েব করা হওয়ার খবর শুনতে পাওয়া যায়। এছাড়াও 340টি জঙ্গি বিমান, 10টি যুদ্ধজাহাজ, 10টি নৌজাহাজ, 9টি স্পিডবোট এবং আরও 400টি জঙ্গি ফাইটার ওই এলাকায় ধ্বংস হয়েছে। আপনি বলতে পারেন যুদ্ধের সময় শত্রু বাহিনী কর্তৃক এগুলো ধ্বংস হয়েছে, কিন্তু ওই সকল ঘটনা সম্পর্কে আপনি কি বলবেন যেগুলো ওই এলাকায় কোনো দুর্ঘটনা ছাড়াই অদৃশ্য হয়েছে, অথচ সেখানে না কোনো ব্রিটেনের যুদ্ধজাহাজ পৌঁছেছিল, না কোনো মার্কিন সেনাবাহিনী। গবেষকদের পক্ষ থেকে বলা হয়েছে এগুলো কোনো শত্রু বাহিনীর হাতে ধ্বংস হয়নি, কেননা এক গবেষকের বক্তব্য, এটা ইংলিশ, আমি বাংলায় বলে দিচ্ছি, অর্থাৎ তিনি যে ইংলিশটি লিখেছেন এর বাংলা। এ কথা অত্যন্ত সন্দেহপূর্ণ। এ জাহাজগুলো শত্রুদের হাতে ধ্বংস হয়েছে, কেননা জাহাজগুলো সামুদ্রিক সীমানার ভেতরেই অবস্থান করছিল এবং যুদ্ধের প্রারম্ভিক পর্যায়ে ওখানে কোনো মার্কিন বা ব্রিটিশ জাহাজ পৌঁছায়নি। তাহলে কি আমরা বলতে পারি না এই এলাকায় অন্য কোনো গোপন শক্তি বিদ্যমান ছিল, যারা ওই সময় আমেরিকা এবং তার সমর্থনকারীদের বিজয়ী দেখতে চেয়েছিলেন? বারমুডা এবং শয়তানি ট্রায়াঙ্গেলের ব্যাপারে এতগুলো সাদৃশ্যপূর্ণ ঘটনা ঘটার পরও কি আমরা এ কথা মানতে পারি এগুলো শুধু ঘটনাক্রমে হয়েছে? কখনোই না। প্রসিদ্ধ গবেষক চার্লস বিল্ডার্স বলেন, বারমুডা এবং শয়তানি সমুদ্রের অদৃশ্য হয়ে যাওয়া ঘটনাবলীর ঘটনাক্রমে বা এমনিতেই হতে পারে না, কারণ উভয় এলাকায় সাদৃশ্যপূর্ণ ঘটনা জন্ম নিয়েছে। জাহাজ এবং বিমান গায়েব করার ক্ষেত্রে উভয় এলাকায় একই পথ বেছে নিয়েছে। এটি হলো দি ড্রাগন ট্রায়াঙ্গেল, যার লেখক চার্লস বিল্ডার্স। এবার দেখেন সামুদ্রিক জাহাজ অজানা গন্তব্য। এটি শেষ করেই আমি আজকের কথাটি শেষ করব, আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। এখানে সংগঠিত প্রসিদ্ধ কয়েকটি ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত জানুন। 1. জাপানি জাহাজ কায়োমারো 5, এটি একটি বড় পেট্রোল বাহিনী জাহাজ। এতে 31 জন কর্মী ছিল। গায়েব হওয়ার সময় 500 টন পেট্রোল তাতে মজুদ ছিল। 9 জন বিজ্ঞানী বা গবেষকও তাতে ছিল। হেডকোয়ার্টারের সাথে তার সর্বশেষ যোগাযোগ ছিল 1952 তারিখে। এরপর আর কোনো হদিস পাওয়া যায়নি। 2. জাপানি জাহাজ কোরোমিয়োমারো 2, এটি একটি বিশাল আকৃতির মালবাহী জাহাজ, যাতে 1525 টন মাল মজুদ ছিল। একেও সমুদ্র গিলে ফেলেছে। এর কোনো তথ্য পরবর্তীতে পাওয়া যায়নি। সর্বশেষ যোগাযোগ হয়েছিল 22/4/1949 তারিখে। 3. ফ্রান্সিস জাহাজ জিরানিয়ম, এ জাহাজ সর্বশেষ 24/11
1947 তারিখে বার্তা প্রেরণ করেছিল আবহাওয়া স্বাভাবিক অবস্থায় রয়েছে। এরপর 29 জন কর্মীসহ স্থায়ীভাবে সমুদ্রের বুকে বিলীন হয়ে গেছে, কোনো পাত্তা পাওয়া যায়নি। 4 নাম্বার, মালবাহী জাহাজ বানালো না, এটি লাইব্রেরিয়ান জাহাজ। এতে মালের পরিমাণ ছিল 13,616 টন, কর্মীর সংখ্যা 35 জন। 1971 সালের নভেম্বর মাসে শয়তানি সমুদ্রে নিখোঁজ হয়েছে। 5, মালবাহী জাহাজ মাস জোরাস, এটিও লাইব্রেরিয়ান জাহাজ। প্রত্যক্ষদর্শীর বক্তব্য অনুযায়ী এটি শয়তানি সমুদ্রের সীমানায় ছিল। হঠাৎ জাহাজের চারপাশে আগুন দেখা যায়। এই আগুন কি, আগুন নিয়েও আমরা পরবর্তীতে কথা বলবো ইনশাআল্লাহ। হঠাৎ জাহাজের চারপাশে আগুন দেখা যায়। এই আগুন জাহাজ থেকে নয়, বরং পানি থেকে সৃষ্টি হয়, জাহাজের দিকে অগ্রসর হচ্ছিল। তৎক্ষণাৎ অনেকেই এই দৃশ্য ক্যামেরাবন্দি করে ফেলেছিল, যাতে স্পষ্ট দেখা যাচ্ছে জাহাজের চারপাশে পানির উপরিভাগে আগুন। আশ্চর্য বিষয়, জাহাজে বারুদ বা পেট্রোল জাতীয় কোনো পদার্থ ছিল না। এর চেয়েও আরও আশ্চর্যের বিষয়, জাহাজের চারপাশে বেষ্টনকারী আগুন ত্রিভুজ আকৃতির ছিল। আরোহী ছিল 124 জন। এ ঘটনা 1987 সালের মার্চ মাসে ঘটে। 6 নাম্বার, মালবাহী জাহাজ সোফিয়া বাবাস জাপানের রাজধানী টোকিও সমুদ্র বন্দর থেকে রওনা হওয়ার কিছুক্ষণ পর 2 টুকরা হয়ে গিয়েছিল, কিন্তু গায়েব হয়নি। সামুদ্রিক রহস্য উন্মোচনকারী সব অত্যাধুনিক প্রযুক্তি এর রহস্য উদ্ঘাটনের অযোগ্য, কারণ অজানা তদন্তের দরজা বন্ধ। চিন্তা করুন। এবার 7 নাম্বার, গ্রিক জাহাজ আজওস জিওরজিস, এটি একটি বড় ধরনের ব্যবসায়ী জাহাজ যা 29 জন কর্মী সহ গায়েব হয়েছে। এতে 12,525 টন রসদ মজুদ ছিল। না জাহাজের কোনো খবর পাওয়া গেছে, না কর্মীদের, না এতে অধিক পরিমাণ রসদ বিলীন হওয়া কোনো চিহ্ন পানির উপর পাওয়া গেছে। তবে এখন চিন্তা করুন, যদি জাহাজ সেখানে ডুবে যায়, তার মানে জাহাজে এত টন, মানে 12,525 টন রসদকৃত মাল, যদি সেটা ওখানে ডুবে যায় নিজস্ব কারণে, তার মানে এর কিছু মাল, এর কিছু রসদবাহী জিনিস তো পানিতে ভাসবে, কিন্তু কিচ্ছু ভাসে নাই, তার মানে এটি গায়েব হয়ে গিয়েছে। রাসায়নিক সাবমেরিন গায়েব। এরপর দেখেন, জাহাজ গায়েব হওয়ার ব্যাপারে তো বাহানা পেশ করা যায়, ডুবে গেছে, কিন্তু অত্যাধুনিক সাবমেরিন গায়েব হওয়ার ব্যাপারে আপনি কি বলবেন? হ্যাঁ, এবার চিন্তা করুন, অত্যাধুনিক সাবমেরিন, যে সাবমেরিন সবসময় অত্যাধুনিক হয়, যে সবসময় পানির নিচ থেকেই চলে, তো পানির নিচ থেকে চলা সাবমেরিন কিভাবে গায়েব হতে পারে বলুন? এই পানির নিচ থেকে চলা সাবমেরিন কিভাবে গায়েব হতে পারে? এখন দেখুন, আমরা কিছু তথ্য তুলে ধরছি, মানে কিতাবুল ফিতান কিছু তথ্য তুলে ধরছে, আমি আপনাদের সামনে এটি প্রকাশ করছি, যাতে মানে ওই যে অত্যাধুনিক সাবমেরিন গায়েব হওয়ার ব্যাপারে আপনি কি বলবেন? যাতে অত্যাধুনিক যোগাযোগ প্রযুক্তি, ওয়্যারলেস সিস্টেম বিদ্যমান ছিল। আবার সাবমেরিনগুলো সাধারণ মানের নয়, রাসায়নিক সাবমেরিন। এখন চিন্তা করুন, কোনো সুপার পাওয়ারের রাসায়নিক সাবমেরিন বিনা কারণে গায়েব হয়ে গেল, অথচ এত বড় ঘটনার পরও কোনো পেরেশানি বা অস্থিরতা পরিলক্ষিত হয়নি। মনে হয় যে দিয়েছিল সেই ফেরত নিয়েছে। মানে আমি যদি আপনাকে কিছু দেই, তো আমি ফেরত নিয়েছি, তার মানে এর ব্যাপারে কোনো তথ্য আমাদের রাখা উচিত না। তো এই সাবমেরিনটি এমনভাবে ধ্বংস করা হয়, এর ভিতরের রাসায়নিক পদার্থগুলোকে এমনভাবে নিয়ে যাওয়া হয়, মনে হয় যেন যে দিয়েছিল সেই নিয়েছে। তার মানে কি, চিন্তা করুন একবার। সামনে আরো গুরুত্বপূর্ণ আলোচনা আসতেছে। তো আজকের পর্ব আর কিছুক্ষণের মধ্যে শেষ হবে। আশা করি আগামী পর্ব দেখার জন্য আপনারা আমার ফেসবুক পেজটি ফলো করবেন, আর আমার ইউটিউব চ্যানেলেও এটি ছাড়া হবে, আপনারা আমার ইউটিউব চ্যানেলটি থেকেও দেখবেন।
আমি লাইক বা সাবস্ক্রাইবের কথা বলতেছি না, শুধু দেখার জন্য আবেদন জানাচ্ছি। এবার দেখেন কিছু প্রমাণ আমরা আপনাদের সামনে তুলে ধরতেছি, মানে কিতাবুল ফিতান কিছু প্রমাণ তুলে ধরতেছে, আমি তার মানে বার্তাবাহক হিসাবে আপনাদের সামনে তুলে ধরতেছি। 1 নাম্বার, রাশিয়ার সাবমেরিন ভিক্টর 1। রাশিয়ার সাবমেরিন ভিক্টর 1 নামক রাশিয়ার সাবমেরিন এটি ছিল একটি অত্যাধুনিক রাসায়নিক সাবমেরিন। 1948 সালের মার্চ মাসে কর্মীসহ শয়তানি সমুদ্রের গোপন শক্তির কাছে চলে গেছে। কর্মীদের সংখ্যা অজানা, মনে হয় অনেক বিশেষ ব্যক্তিবর্গ এতে ছিল। কারণ আমরা তখন কোনো বিষয়কে গোপন করি যখন এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ হয়। আর এই রাশিয়ার ভিক্টর 1 নামক সাবমেরিনে এমন কিছু লোক ছিল যাদের ব্যাপারে মানুষকে জানানো হয়নি। তার মানে তার ভিতরে কিছু গোপন লোক ছিল বা গুরুত্বপূর্ণ কিছু লোক ছিল যাদের এই ব্যাপারটা গোপন করা অতীব জরুরি ছিল। এরপরে 2 নাম্বার, রাশিয়ার সাবমেরিন ইকো 1। প্রথম সাবমেরিন গায়েব হওয়ার 5 মাস পরেই, মানে প্রথম সাবমেরিন গায়েব হয়েছিল 1948 সালে মার্চ মাসে, এর 5 মাস পরেই সেপ্টেম্বর মাসে উপকূল থেকে 60 কিলোমিটার দূরে, এটাও শয়তানি সমুদ্রের গোপন শক্তি কোনো জরুরি কাজের জন্য কাছে টেনে নিয়েছে। একটু 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 খেয়াল করবেন, কোনো জরুরি কাজের জন্য কাছে টেনে নিয়েছে। একটু চিন্তা করুন, রাসায়নিক সাবমেরিন পথে ঘাটে কুড়িয়ে পাওয়া খেলনার মতো কোনো বিষয় নয়। স্বাভাবিক সাবমেরিন ধ্বংস হতে পারে কিছু, কিন্তু রাসায়নিক সাবমেরিন ধ্বংস হওয়ার কথা নয়। এরপর দেখেন 3 নাম্বার, সবগুলো রাশিয়ানিক। এই রাশিয়ান সাবমেরিন ইকো 2 জানুয়ারি 1986-তে এও ওই এলাকায় নজরবন্দিতে রয়েছে, এটিও রাসায়নিক সাবমেরিন। এবার রাসায়নিক সাবমেরিন জুলেফ 1 এপ্রিল 1968-তে গায়েব হয়েছে। কর্মীদের সংখ্যা ছিল 86 জন, এতে 800 কিলোগ্রাম রাসায়নিক পদার্থ মজুদ ছিল, যে কোনো কারণ ছাড়াই সব কিছু সহ পানির অতল গহ্বরে চলে গিয়েছে। ব্যাখ্যা করব না, এর একটু পরে ব্যাখ্যা আসবে ইনশাআল্লাহ। ফ্রান্সিস সাবমেরিন চার্লি, রাসায়নিক সাবমেরিন, সেপ্টেম্বর 1948 সালেতে 90 জন কর্মী সহ ওই এলাকায় গায়েব হয়েছে। ব্রিটিশ সাবমেরিন কেস্ট্রল, ব্রিটিশদেরকেও ছাড়েন নাই, ব্রিটিশ সাবমেরিন কেস্ট্রল নভেম্বরের 1986-তে সকল কর্মচারী সহ গায়েব হয়েছে। এখন যেটু বিষয়, এই বিষয় শেষ করেই আমি আজকের মতো আলোচনা শেষ করব। এরপর আগামী পর্বে আবার দেখা হবে ইনশাআল্লাহ। শয়তানি সমুদ্রে গায়েব হওয়া বিমান, এতক্ষণ পর্যন্ত আমরা জানছি জাহাজ এবং সাবমেরিন সম্পর্কে। এখন দেখেন কিতাবুল ফিতান আমাদেরকে এখন জানাবে বিমান কি কি গায়েব হয়েছে। মার্চ মাসের 1957-তে 10 দিনের ভেতরে 3টি মার্কিন জঙ্গি বিমান পাইলট সহ গায়েব হয়েছে। পরবর্তীতে এদের নাম নিশানা খুঁজে পাওয়া যায়নি, আর না পাইলটের কাছ থেকে কোনো আবহাওয়াজনিত গোলযোগের বার্তা পাওয়া গেছে। বিমানগুলো ছিল যথাক্রমে Z1, KB-50, C-97। এছাড়াও জাপানি জঙ্গি বিমান PJ-2 16 জানুয়ারি 1971 সালে গায়েব হয়েছে, কোনো বার্তা প্রেরণ করতে সক্ষম হয়নি। পরবর্তীতে 27 এপ্রিল 1971 জাপানেরই আরও একটি জঙ্গি বিমান P-2V-7 গায়েব হয়। এর 2 মাস পর আবার জাপানি ট্রেনিং বিমান IM-1 গায়েব হয়। JA-341 জন যাত্রীবাহী বিমান, যাতে সাংবাদিকদের একটি টিমও ছিল। ওই এলাকার উপর দিয়ে পূর্বে গায়েব হওয়া মার্কিন ক্যালিফোর্নিয়া মারো নামক জাহাজের তদন্তের জন্য ওখান দিয়ে যাচ্ছিল। তারা গায়েব হওয়া জাহাজের
তদন্ত করতে সক্ষম হয়নি, বরং তারা দুনিয়াকে নিজেদের তদন্তে অবশ্যই লাগিয়েছে। পরবর্তীতে তাদের বাতাস পর্যন্ত পাওয়া যায়নি, না সাংবাদিকদের না যাত্রীদের। 19 মার্চ 1957 সাবেক ফিলিপাইনি প্রেসিডেন্টের বিমান 24 জন সরকারি অফিসার সহ সামুদ্রিক আকাশে অদৃশ্য হয়ে গেছে, কোনো সন্ধান পাওয়া যায়নি। আজকের আলোচনা আমরা এ পর্যন্তই শেষ করব। আপনারা বুঝতে পারছেন যে বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ, যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আগামীতে আমরা বারমুডা ট্রায়াঙ্গেলের অবস্থান সম্পর্কে আলোচনা করব। আজকে আলোচনা করলাম জাপানের শয়তানি সমুদ্র সম্পর্কে এবং এখানে কি কি গায়েব হয়েছে এ সম্পর্কে। আর আগামী পর্বে আমরা আলোচনা করব বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে, এটি কত বড় ভয়ঙ্কর, একটি কি আসলেই মানুষের তৈরি বা কোনো ম্যাগনেটিক সিস্টেমের ভিতরে রয়েছে, না কোনো দাজ্জালি শক্তির ভিতরে রয়েছে, না কোনো পৃথিবী চালিত শক্তির ভিতরে রয়েছে। আমরা এখানে জানি বর্তমান বিশ্ব চালায় আমেরিকা, আর আমেরিকার প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প, আর ডোনাল্ড ট্রাম্প চালায় আমেরিকা। তার মানে বর্তমান বিশ্বের সবথেকে সবথেকে শক্তিশালী মানুষ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। আর এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই, যদিও আমাদের ঈমান বলে যে আমরাই সবথেকে শক্তিশালী, কিন্তু বাহ্যিকভাবে দেখা যাচ্ছে আমরা এগুলোই মেনে নিচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প সবথেকে শক্তিশালী, এবং সবথেকে শক্তিশালীর প্রধানমন্ত্রী হওয়া বা রাষ্ট্রপতি হওয়া সবথেকে শক্তিশালী। কিন্তু সামনে দেখা যাবে ডব্লিউ বুশ এর ব্যাপারে তিনি কতটা শক্তিশালী ছিলেন, তারপরেও তাকে কেন হেনস্থা করা হলো, এ ব্যাপারে আমরা আগামী পর্বে আলোচনা করব। আশা করি আপনারা সকলে এ পর্বটি দেখবেন। আর বিশেষ করে এই পর্বটি লাইভে অংশগ্রহণ করার কথা ছিল, লাইভে 2 বার আমি টেস্ট করেছি, কিন্তু নেট প্রবলেম থাকার কারণে করা সম্ভব হয়নি। স্পষ্ট কথা বোঝা যাচ্ছে না, এরপরে স্পষ্ট চেহারাও দেখা যাচ্ছে না, এজন্য আমি লাইভ থেকে কেটে দিয়ে সরাসরি ভিডিও ধারণ করেছি। এরপর আমি ভিডিওগুলো ফেসবুকে পোস্ট করব এবং ইউটিউবেও আপলোড করব। আপনারা যদি আমার ইউটিউবে দেখতে চান তাহলে সত্যের প্রতীক নামক একটি ইউটিউব চ্যানেল পাবেন, যেখানে আমার নিজের ছবি দেওয়া আছে, এখানে এই ভিডিও আপলোড করা হবে। আর ফেসবুক তো আপনারা জানেনই, মোহাম্মদ তানজিব হোসাইন, এই আইডিতে আমি এই ভিডিওটি পোস্ট করব। আপনারা সকলের দেখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। পরবর্তী পর্বের জন্য আপনারা সকলকে স্বাগতম, সকলকে উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ, এই আশা ব্যক্ত করে আমি আমার আজকের আলোচনা শেষ করছি। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।